কঠোর নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে কারাগার থেকে পালিয়ে গেছেন মুজাফফর হোসেন। দর্শক, এই রাস্তাটি দিয়েই মুজাফফর হোসেন পালিয়ে গিয়েছে কারাগার থেকে এবং পালিয়ে যাওয়ার আগে একটি জবানবন্দি দেয়, সেখানে 5 জনের নাম স্বীকার করে। এদিকে আজ কারাগার থেকে পালিয়েছে জিয়াউর রহমান মামলার প্রধান আসামি মুজাফফর হোসেন। পালিয়ে যাওয়ার আগে জবানবন্দি দিয়ে গিয়েছে, রাষ্ট্রপতির নাম স্বীকার করে এবং আরো বিএনপির 10 এমপির নাম স্বীকার করে। যে মুজাফফরের তো বোঝা উচিত যে অন্তত সেটা যে এই সরকার আবার যদি তাকে খোঁজ করে, এখন তাকে খোঁজ করবে না এই ধরনের আশ্বাস উনি পেয়েছিলেন, কারণ 2001 সাল থেকে তো 2006 সাল পর্যন্ত বিদেশে ছিলেন। যখন এই হত্যাকাণ্ড, জিয়া হত্যাকাণ্ড, সাবেক রাষ্ট্রপতি হত্যাকাণ্ড সংঘটিত হলো, তখন আপনি কি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন? 45 বছর আগে থাকলে কি অবস্থানে ছিলেন? গোয়েন্দা তথ্যগুলো বলছে বাবা জিয়াউর রহমানের মতো প্রাণনাশের হুমকিতে আছেন তারেক রহমানও। সর্বপ্রথম তারেক রহমানকে শেষ করতে স্নাইপার রাইফেল চালানোর ট্রেনিং দিয়ে বাংলাদেশে পাঠানো হয় সুব্রত বাইনকে। রাষ্ট্রপতি জিয়াকে হত্যা ও লাশ গায়েব করার পেছনে ভূমিকা ছিল সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর হোসেনের। সে সময় তিনি ছিলেন সেনাবাহিনীর মেজর পদমর্যাদার কর্মকর্তা। হত্যাকাণ্ডের পর তিনি পালিয়ে যান। তাকে ধরিয়ে দিতে সেই সময় পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। সেই দিন সেই ঝড়ের রাতে স্ত্রী খালেদা জিয়ার সাথে কথা বলার পর ঘুমাইতে গেছিলেন জিয়াউর রহমান। উনি বলে গেছিলেন সকাল 6:45 তাকে যেন চা দিয়ে যাওয়া হয়, কিন্তু তার ঘুম আরো আগেই ভাঙে রকেট লঞ্চারের আওয়াজে। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে যা যা ঘটেছিল সবকিছু এখন প্রকাশ্যে আসে মুজাফফর হোসেন গ্রেপ্তার হওয়ার পর। মুজাফফর হোসেনের জবানবন্দিতে সকল রহস্য উন্মোচন হয় এবং ক্ষমতাধর অনেক মাস্টারমাইন্ডের নাম প্রকাশ হয়, যেই মাস্টারমাইন্ডগুলো বর্তমানে ক্ষমতায় রয়েছে। এখন দেখতে পারি মুজাফফর হোসেন কারাগারে বসে নতুন একটা খেলা খেলেন এবং এই খেলা দেখে সারা দেশের মানুষ অবাক হয়ে যায়। দর্শক শ্রোতা, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে অসংখ্য তথ্য আসে এবং এই মামলার বিষয়ে বা মুজাফফর গ্রেপ্তার হওয়ার পর যা যা ঘটেছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে, এবং বাংলাদেশের রাজনীতির যে নতুন মোড় নেয় এইটাও দেখতে পারবেন। গোয়েন্দা তথ্যগুলো বলছে বাবা জিয়াউর রহমানের মতো প্রাণনাশের হুমকিতে আছেন তারেক রহমানও। সর্বপ্রথম তারেক রহমানকে শেষ করতে স্নাইপার রাইফেল চালানোর ট্রেনিং দিয়ে বাংলাদেশে পাঠানো হয় সুব্রত বাইনকে, কিন্তু তিনি ধরা পড়ে এই মুহূর্তে জেলে আছেন। যদিও সুব্রত বাইন ছিলেন ভারতের প্ল্যান বি, সি অথবা ডি, কিন্তু ভারতের প্ল্যান এ ক্যাটাগরিতে ছিলেন সদ্য গ্রেফতার হওয়া জিয়ার ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। কিন্তু আল্লাহর রহমতে তিনিও ধরা পড়েছেন। তিনি তারেক রহমানের বাসার আশেপাশেই অবস্থান করছিলেন। তবে সবচেয়ে বড় শঙ্কা হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা র এত সহজে হার মানার পাত্র নয়। তারেক রহমানকে শেষ করতে তাদের প্ল্যান ই, এফ, জি, এইচ এমন অনেক প্ল্যান রেডি আছে, শুধু উপযোগী সময়ের অপেক্ষা। যাই হোক, তারেক রহমানের জন্য কোন ধরনের বিপদ অপেক্ষা করছে সেটি দেখার কাজ আমাদের না। এর জন্য গোয়েন্দা সংস্থা আছে, SSF সদস্যরা আছেন, তারা প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিবেন। আমাদের ভিডিওর মূল আলোচ্য বিষয় প্রবেশ করা যাক। প্রথমেই বলবো কেন একদল বিপদগামী সেনার সদস্যদের দিয়ে জিয়াউর রহমানকে শেষ করেছিল ভারত। এরপর বলবো তারেক রহমানও কেন ভারতের টার্গেটে রয়েছে। জিয়াউর রহমানকে শেষ করার পেছনে অনেক কারণ থাকতে পারে, তবে এক কথায় উত্তর দিলে জিয়াকে শহীদ করা হয়েছিল ক্ষমতা দখলের জন্য। তাছাড়া ভারতের মতো দেশের কাছেও শত্রুতে পরিণত হয়েছিলেন জিয়া, কারণ জিয়াউর রহমানের ক্যারিসমেটিক নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল। তিনি ক্ষমতায় এসেই বাংলাদেশকে সঠিক পথে ফিরিয়ে আনেন এবং মুক্তিযুদ্ধের যে মূল উদ্দেশ্য ও চেতনা সেটিকে বাস্তবায়ন করেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের যে মূল কারণ জাতীয়তাবাদ, সেটির প্রবক্তা। বাংলাদেশি জাতীয়তাবাদে উনি বিশ্বাসী ছিলেন। তার আমলে এই অগ্রগতি ভারতের সহ্য হচ্ছিল না। ছোট্ট প্রমাণ দিলেই বুঝবেন। পদ্মা সেতুতে বারবার হামলা চালানো লোকগুলো সেই একই দেশের নাগরিক যারা বাংলাদেশের মঙ্গল চায় না। জিয়াউর রহমান পাকিস্তানে জগদ্বিখ্যাত পারমাণবিক পদার্থবিজ্ঞানী ডক্টর আব্দুস সালামের সাথে সাক্ষাৎ করেন। বলেন তো কেন? কারণ হচ্ছে জিয়া চেয়েছিলেন বাংলাদেশ যেন পাকিস্তানের মতো পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ হতে পারে। চিন্তা করুন, শহীদ জিয়ার চিন্তাভাবনা কত সুদূর প্রসারী ছিল। এমনটি হলে আজ কোনোভাবেই ভারত বাংলাদেশের ওপর ছড়ি ঘোরাতে পারত না। পাকিস্তান, চীন আর বাংলাদেশের চাপে কুকুর হয়ে থাকতে হতো। তবে প্রশ্ন করতে পারেন, পারমাণবিক অস্ত্র তৈরি জিয়া কেন পাকিস্তানের সাথে আতাত করেছিলেন? উত্তর খুব সহজ। ভারত কি আমাদের পারমাণবিক প্রোগ্রামে সাহায্য করবে? করবে না।
যে ভারত আমাদের ভালো কখনোই সহ্য করতে পারে না, সবসময় বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায়, সে ভারত কখনোই এমনটি করত না। জিয়াউর রহমান ছিলেন একজন সৎ প্রেসিডেন্ট। তিনি আর 10-15 বছর বেঁচে থাকলে বাংলাদেশ তখনই মালয়েশিয়া, সিঙ্গাপুর এসব দেশকে ছাড়িয়ে যেত, আর এতদিনে একটি উন্নত রাষ্ট্র হয়ে যেত গ্রেট ব্রিটেনের মতো। ভারত কি উন্নত? বলুন তো, কেন একটি বড় দেশ চাইবে তার পাশে ছোট্ট একটি দেশ তার আগেই উন্নত হয়ে যাক? আমাদের বাংলাদেশটা খুব ছোট, আমাদের জনগোষ্ঠী এক, চিন্তা ভাবনা এক, ধর্ম এক, কিন্তু আমরা পারিনি। জিয়াউর রহমান বেঁচে থাকলে অবশ্যই পারতেন। যেদিন জিয়াউর রহমান মারা যান সেদিন সমাজতান্ত্রিক দলগুলোর অফিসে মিষ্টি বিতরণ হচ্ছিল। মিষ্টি খেতে খেতে এক লোক বলে ওঠেন, আমরা উদযাপন করছি ভালো, কিন্তু লোকটা কিন্তু আসলে সৎ ছিল। এটাই শহীদ জিয়ার সততার নমুনা। শত্রুও মিষ্টি মুখে নিয়ে বলেছেন লোকটি সৎ ছিল। বলা হয়ে থাকে এই জিয়াকে শেষ করার পেছনে রয়ের সদস্যরা সরাসরি অংশ নিয়েছিলেন মেজর মোজাফফরদের মতো বিদ্রোহী সেনাদের সাথে। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুমোদনক্রমে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শহীদ করার পরিকল্পনা করেছিল ভারতের সাবেক প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের ঘনিষ্ঠ সহযোগী জনতা দলের সংসদ সদস্য জনাব সুব্রমণিয়াম স্বামী বলেছিলেন প্রধান RN কাউ এবং কর্মকর্তা শঙ্করন নায়ার জেনারেল জিয়াউর রহমানকে শহীদ করার ষড়যন্ত্র করেছিলেন। 1977 সালের মার্চ মাসে মোরারজি দেশাইয়ের নেতৃত্বে জনতা দল ভারতে ক্ষমতায় আসার পরে ভারতের সাথে জিয়াউর রহমান সরকারের সম্পর্কের উন্নতি হয়। মোরারজি দেশাই এর পরিকল্পনাটি জানতে পেরে খুব হতাশ হন এবং পরিকল্পনাটি বাতিল করে দেন। মোরারজি দেশাইকে সতর্ক করে বলে পরিকল্পনার বাস্তবায়ন অনেকটা এগিয়ে গেছে, আর সে মুহূর্তে পরিকল্পনা থেকে সরে আসলে এজেন্টদের ক্ষতি হতে পারে। কিন্তু মোরারজি দেশাই কোনো কথা শুনতে চাননি। তিনি জিয়ার পাশে দাঁড়ান। এরপর জিয়া আরও কয়েক বছর বাংলাদেশে শাসন চালিয়ে যান। রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দুনিয়া থেকে সরিয়ে দিতে ভারতের গোয়েন্দা সংস্থা যে একটি ফাইল খুলেছিল। দর্শক, দীর্ঘ ৪৫টি বছর সে পুলিশের নাকের ডগা দিয়ে দিব্যি ঘুরে বেরিয়েছে। ভেবেছিল তার এই কুকীর্তির কথা কেউ কোনোদিন জানতে পারবে না, তার টিকিটিও কেউ ছুঁতে পারবে না। কিন্তু একটা প্রবাদ আছে না, বাপ যে বাপকেও ছাড়ে না। জিয়া ট্র্যাজেডির অন্যতম মূল হোতা মেজর মোজাফফর অবশেষে টিভির জালে ধরা পড়েছে, আর টিভি কার্যালয়ে তাকে নিয়ে যাওয়ার পর থেকেই পুরো দেশের রাজনীতির মাঠ রীতিমতো গরম হয়ে উঠেছে। রাজনৈতিক বোদ্ধারা একেবারে বুক ফুলিয়ে দাবি করছেন মোজাফফরের ওপর যে লেভেলের জিজ্ঞাসাবাদ চলছে তাতে সে পেটের সব সত্য উগরে দিতে বাধ্য, আর সে মুখ খুললেই বেরিয়ে আসবে 1981 সালের সেই ভয়ঙ্কর 13 দিনের মাস্টার প্ল্যান। শেখ হাসিনার দেশে ফেরার ঠিক 13 দিনের মাথায় কিভাবে এক নিখুঁত ছকে জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো, আর সেই ছকের মাস্টার মাইন্ড হিসেবে কে পেছনে থেকে কলকাঠি নেড়েছিলেন তার পুরো কাঁচা হিসাব এখন বের হয়ে আসবে। 2024 সালে ক্ষমতা হারিয়ে ভারতে পালানো শেখ হাসিনা হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি 45 বছর আগের পুরনো পাপ এভাবে তাকে আবারও নতুন করে তাড়া করবে। কারণ 2026 সালের 16ই জুলাইয়ের পর পরিস্থিতি একেবারেই ভিন্ন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এখন পুরোপুরি অ্যাকশন মোডে আছেন। বাবার সাথে হওয়া সেই চরম বেইমানি আর অন্যায়ের বদলা নিতে তিনি যে কতটা মরিয়া তা মুজাফফরের গ্রেফতারে কিন্তু অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। বর্তমান সরকারের এই জিরো টলারেন্স নীতি দেখে অনেকেই ধারণা করছেন দোষীদের যে কোনো মূল্যে চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করা হবে। মুজাফফরের মুখ থেকে ঠিক কি কি তথ্য বেরিয়ে আসার অপেক্ষায় আছে, আর এই পুরো ঘটনাকে ঘিরে সরকারের পরবর্তী টার্গেটই বা কি হবে, এখন সবার মুখে মুখে শুধু এই একটাই আলোচনা। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক চরম উদারতার পরিচয় দিয়ে ভারতের নির্বাসিত শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ করে দিয়েছিলেন। 1981 সালের 17ই মে দীর্ঘ প্রবাস জীবন শেষে ভারতের মাটি থেকে বাংলাদেশে পা রাখেন তিনি। কিন্তু এই চরম উদারতার প্রতিদানে যে এমন একটা ভয়ঙ্কর গোপন চক্রান্তের জাল বোনা হবে সেটা তখন দেশের সাধারণ মানুষ ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি। দেশে ফেরার ঠিক 13 দিনের মাথায় অর্থাৎ 30 মে ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা। দেশ হারায় আধুনিক বাংলাদেশের কারিগর এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। এই 13 দিনের ব্যবধান কোনোভাবেই নিছক কোনো কাকতালীয় বিষয় হতে পারে না বলে মনে করছেন বোদ্ধারা।
তাদের পরিষ্কার যুক্তি হলো ওপার বাংলায় বসে যে পাকা ছক তৈরি করা হয়েছিল এটি ছিল তারই চূড়ান্ত বাস্তবায়ন। ডিবি কার্যালয়ে করা জেরায় এখন সেই থলের বিড়াল পুরোপুরি বেরিয়ে আসতে শুরু করেছে। এই ভয়ঙ্কর পরিকল্পনার অংশ হিসেবেই একটা মস্ত বড় ফাঁদ পাতা হয়েছিল বন্দর নগরী চট্টগ্রামে। চট্টগ্রামের সেই ফাঁদটা এমনভাবে পাতা হয়েছিল যে স্বয়ং রাষ্ট্রপ্রধানও সেই বিপদের আঁচ করতে পারেনি। রাষ্ট্রপ্রধানের সেই ঐতিহাসিক চট্টগ্রাম সফরটি কিন্তু আগে থেকে ঠিক করা ছিল না। তৎকালীন জেলা প্রশাসকের দেওয়া সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী 1981 সালের মে মাসে সেই সফরটি ছিল একেবারে হুট করে নেওয়া একটি সিদ্ধান্ত। মূলত নিজের দলের ভেতরকার ঝামেলা মেটানোর জন্যই জিয়াউর রহমান কোনো ধরনের প্রোটোকল ছাড়াই হুট করে চট্টগ্রামে ছুটে গিয়েছিলেন। আর ঠিক এই দুর্বল জায়গাটিতেই সুযোগ পেয়েছিল ষড়যন্ত্রকারীরা। প্রোটোকল ছাড়া এই সফরের সুযোগটাই তারা সবচেয়ে বেশি কাজে লাগায়। মোজাফফর ও তার গ্যাং কেবল মাঠে কাজ করেছিল ঠিকই, কিন্তু আসল ইশারা এসেছিল অনেক ওপর থেকে। বিশাল এই অপকর্ম বাস্তবায়নের জন্য যে মরণ ফাঁদ পাতা হয়েছিল তা এতটাই নিখুঁত ছিল যে কেউ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। সেই মরণ ফাঁদের চূড়ান্ত পরিণতি দেশের মানুষ দেখতে পায় 1981 সালের 30 মে। বন্দর নগরী চট্টগ্রামের বুকে তখনও ভোরের আলো ঠিকমতো ফোটেনি। পরিকল্পনা অনুযায়ী দিবাগত রাত 2:30টার দিকে 16 জনের ঘাতক দল কালুরঘাট রেডিও ট্রান্সমিটার এলাকায় জড়ো হয়। সেই দিন সেই ঝড়ের রাতে স্ত্রী খালেদা জিয়ার সাথে কথা বলার পরে ঘুমাইতে গেছিলেন জিয়াউর রহমান। উনি বলে গেছিলেন সকাল 6:45টায় তাকে যেন চা দিয়ে যাওয়া হয়, কিন্তু তার ঘুম আরো আগেই ভাঙে রকেট লঞ্চারের আওয়াজে। লেফটেন্যান্ট কর্নেল ফজলে হোসেনের ছোড়া 2টা লঞ্চার আঘাত করে জিয়াউর রহমানের বেডরুমের ঠিক নিচের অংশে। পেছনের 2 রুম থেকে প্রেসিডেন্টকে বাঁচাতে ছুটে আসেন প্রধান নিরাপত্তা অফিসার লেফটেন্যান্ট কর্নেল মইনুল হাসান এবং ক্যাপ্টেন আশরাফুল খান, কিন্তু তারাও কোনো সুযোগ পাওয়ার আগে তাদেরকেও শেষ করে ফেলা হয়। সবাইকে মেরে তারা প্রেসিডেন্টের রুমের দরজায় লাথি ও ধাক্কা মারতে থাকে। জিয়াকে দেখার পরে এক মুহূর্ত দেরি না করে এক ম্যাগাজিন খালি করে ফেলেন উনি জিয়ার বডির উপরে। জিয়াউর রহমানকে শেষ করে ফেলার প্লট কিন্তু শুরু হয়েছিল 1981 সালেরও আরো অনেক আগে। প্রথম দিকের প্ল্যান 1980 ডিসেম্বরে বাংলাদেশ মিলিটারি একাডেমি বা বিএম এর একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য জিয়াউর রহমান সহ আরো অনেক হাই র্যাঙ্কড অফিসিয়ালের ওইখানে যাওয়ার কথা ছিল। পরিকল্পনাটা ছিল জিওসি হিসেবে সেই কুখ্যাত জেনারেল আবুল মঞ্জুর একটা ডিনারের আয়োজন করবেন এন্ড সেইখানেই সবাইকে অ্যারেস্ট করা হবে, আর না হয় একটা টিম সার্কিট হাউসে অপারেশন চালায় জিয়াউর রহমানকে শেষ করবে, আর বাকি যে অফিসাররা থাকবে তাদেরকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের মেস থেকে বিএম এর প্যারেড গ্রাউন্ডে এনে শেষ করে ফেলা হবে। তবে এই প্ল্যান কাজে লাগাইতে হইলে খুবই অল্প সময়ের মধ্যে পার্বত্য চট্টগ্রাম থেকে 10ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে এনে এখানে কাজ করাইতে হইতো। মঞ্জুর কিন্তু এই রেজিমেন্টকে 1 দিনের মধ্যে চট্টগ্রামে মুভ করার অর্ডার দেন, কিন্তু ওরা এত অল্প সময়ের মধ্যে পৌঁছাইতে পারে নাই, তাই প্ল্যানও বাস্তবায়ন করা যায় নাই। দ্বিতীয়বার জিয়াউর রহমানকে দুনিয়া থেকে সরাই ফেলার চেষ্টা করা হয় 1981 সালের ফেব্রুয়ারি মাসে। কক্সবাজার সমুদ্র সৈকতে একটা সামরিক মহড়াতে জিয়াউর রহমান সহ অন্যান্য সব ফোর্সের হাই র্যাঙ্ক অফিসার এবং বেসামরিক ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী সহ আরো কয়েকজন মন্ত্রীর উপস্থিত থাকার কথা ছিল। এখানে প্ল্যান ছিল জিয়াউর রহমান এবং অন্যান্য ব্যক্তিদেরকে জিম্মি করা হবে এন্ড দেন কয়েকটা দাবি দাওয়া আদায় করা হবে, ওদেরকে একদম কতল করা হবে, এই ধরনের ইন্টেনশন ছিল না। তখনও কিন্তু মঞ্জুর একেবারে হার্ড লাইনে যাওয়ার বিপক্ষে ছিলেন। উনি যেটা ভাবছিলেন এর মাধ্যমে হয়তো জনমত উনার এগেইনস্টে যাইতে পারে, তবে লাস্ট পর্যন্ত পুরো প্ল্যানটাই উনি বাতিল করেন। তৃতীয়বার জিয়াউর রহমানকে শেষ করার চেষ্টা করা হয় 1981 সালের 10ই মে। খেয়াল করেন তার মৃত্যুর মাত্র 20 দিন আগে চট্টগ্রামে ওনার একটা ড্রাই ডক উদ্বোধন করার কথা ছিল, কিন্তু যেই সুইচে চাপ দিয়ে উদ্বোধন ঘোষণা করার কথা ছিল এইটার ভিতরে এক্সপ্লোসিভ বা গোলা বারুদ পাওয়া যায়। এই ঘটনার পিছনে কারা ছিল বা কাদের সন্দেহ করা হয়েছিল এই ব্যাপারে পরবর্তীতে জানা যায় নাই, তবে সব ঘটনাই যেহেতু চট্টগ্রাম আর তার আশেপাশে ঘটতেছিল, দুয়ে 4 মিলানো কিন্তু খুব কঠিন না। এখন তাইলে প্রশ্ন, এই জেনারেল আবুল মঞ্জুরের আসলে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে কি সমস্যা ছিল আর চট্টগ্রাম কেন বারবার আলোচনায় উঠে আসতেছে? দেখে 1975 সালে 7
নভেম্বর সিপাহী বিপ্লব হইল অ্যান্ড দেন জিয়া একদম ক্ষমতার কেন্দ্রে চলে আসলেন। উনি আসার পরে সেনাবাহিনীতে একটা বিরাট রদবদল করা শুরু করেন। এরই অংশ হিসেবে এই আবুল মনজুরকে চট্টগ্রামে জিওসি জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে বদলি করা হয়। এখন মঞ্জুর না কখনো চায় নাই রাজধানীর বাইরে যাবে, তারা চট্টগ্রামে পাঠানো হইতেছে। রাজধানীর বাইরে যাওয়া মানেই তার ধারণা ছিল ক্ষমতার কেন্দ্র থেকে সে দূরে থাকতেছে। আর এই জন্য উনি সেই সময় অনুরোধ করছিলেন, ভাই আমার ক্ষমতা তুমি কমায়া দাও, আমার তোমার জিওসি বানানো লাগবে না, তুমি আমাকে দর্শক আপনারা সাথে দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মুজাফফর হোসেনের বিষয়ে কথা হয় এবং এই সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়ে কথা হয়, যে জিয়াউর রহমান কিনা তিনি শেষ দিন অবধি বাংলাদেশের জন্য করে গিয়েছিলেন এবং বাংলাদেশটাকে মানে তিনি স্বাধীনতার ঘোষক। এই সাবেক প্রেসিডেন্টকে নিয়ে আপনার মন্তব্য কী এবং এই ঘাতক মুজাফফরের কী শাস্তি আপনারা চান? আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।